Hello students, I'm from City and today's video is on Physics IAL June 2018 Unit 4 and this is part 3 যেখানে মধ্যে আমি ডিসকাস করছি কোশ্চেন নাম্বার 15 থেকে কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত and this is the paper reference and হ্যাঁ আমি এটার আরো দুইটা পার্ট করে ফেলছি and this is the end of this session June 2018 আর ওই ভিডিওগুলো দেখার জন্য you have to go to the description down below or else আমি উপরে দিয়ে দিছি you can check it out. So যারা এখনো সাবস্ক্রাইব করে নাই please subscribe to this channel and please share this to your friends. Let's begin. Question number 15. The diagram shows a cyclotron. So এটা হচ্ছে এখানে আমাদের cyclotronের ফিগার দিয়ে দিছে দেখি এখানে কি বলছে A magnetic field of uniform magnetic flux density B acts vertically upward through the plane of the cyclotron. Protons travel along the path of increasing radius as their speed increases. So এখানের মধ্যে ওটা ট্রাভেল করতেছে প্রোটন আমাদের মাথায় রাখতে হবে এখানের মধ্যে প্রোটন ট্রাভেল করতেছে এখানের মধ্যে লেখাও আছে প্রোটন বিম সো লেটস সি দ্য নেক্সট ওয়ান আমাদের কোশ্চেন কি বলছে কোশ্চেন নাম্বার 15A1 A proton of mass m and charge q is traveling at a non-relativistic speed in a cyclotron. So non-relativistic speed. Show that the time t for which a proton is in one of the d's is given by t equals to pi m by bq. So এখানে বলছে one of the d তার মানে এখানে আমাদের যে কোনো একটা d থেকে আমাদের এই ইকুয়েশনটা বের করতে হবে ঠিক আছে যে কোনো একটা d থেকে তো এখন হচ্ছে আমি উপরে যাব উপরে যে আমি ডায়াগ্রাম থেকে বোঝানোর ট্রাই করব যে কিভাবে করতে হবে এটা লেটস সি আমাদের এখানের মধ্যে একটা জিনিস দেখতে হবে যে এখানের মধ্যে রেডিয়াসও বাড়তেছে সাথে ওর স্পিডটাও বাড়তেছে সো এখান থেকে আমি হচ্ছে স্পিডের ইকুয়েশনটা আনি স্পিডের ইকুয়েশন স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম আচ্ছা সো আমরা একটা জিনিস দেখতেছি যে এখানের মধ্যে প্রোটনটা এভাবে ট্রাভেল করতেছে তাই তো আচ্ছা যদি প্রোটনটা এভাবে ট্রাভেল করে এটা কিন্তু ও ফুল একটা সার্কেল ট্রাভেল করতেছে না ওকে তো হাফ একটা সার্কেল ট্রাভেল করতেছে সো ফুল সার্কেলের জন্য হচ্ছে আমরা ইউজ করি সি ইকুয়ালস টু মানে সার্কামফারেন্স ইকুয়ালস টু 2 পাই আর আর যদি আমরা হাফ করে দিই হাফ করলে হচ্ছে পাই আর পাবো রাইট আচ্ছা সো আমি এখানের মধ্যে হচ্ছে পাই আর বাই টি ঠিক আছে মানে ভি ইকুয়ালস টু পাই আর বাই টি আচ্ছা আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখতেছি যে এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটা সেন্ট্রিপেটাল ফোর্স পাইতেছে বিকজ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড সো এই ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করতেছে ওকে সেন্ট্রিপেটাল ফোর্স তো এটা হচ্ছে একটা ইকুয়েশন নাম্বার 1 আমি যদি আরেকটা ইকুয়েশন ফলো করি সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড যে ওকে সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে সো আমি এখানে লিখতে পারি হচ্ছে এফ এম ইকুয়ালস টু এফ সি তাই তো আচ্ছা এফ এম ইকুয়ালস টু এফ সি সো এফ এম কি ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন কি বি কিউ ভি আমি এটা ইউজ করব বি কিউ ভি সাথে হচ্ছে আমরা সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়েশন জানি এম ভি স্কোয়ার বাই আর আচ্ছা এখান থেকে হচ্ছে আমি ভি আর এ ভিটাকে ক্যান্সেল করে দিতে পারবো সো আমাদের কাছে লেফট ওভার থাকে হচ্ছে বি কিউ ইকুয়ালস টু এম সো আমাদের কাছে এখানের মধ্যে কি লেফট ওভার থাকলো বি কিউ ইকুয়ালস টু এম এখানে হচ্ছে ভি ডিভাইডেড বাই আর সো আমরা এখন এই ভি এর ভ্যালুটা জানি এই ভি এর ভ্যালুটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1টা ঠিক আছে ইকুয়েশন নাম্বার 1টা আমি হচ্ছে এই ভিতে পুট করে ফেলবো ওকে সো আচ্ছা আমি এটা এখানে কন্টিনিউ করি দেখি বি কিউ equals to m v এর ভ্যালু হচ্ছে হলো পাই আর ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই আর ঠিক আছে সো আমরা এ আরটা ক্যান্সেল আউট করে দিতে পারি সো এখন হচ্ছে আমার এটা নিচে করতে হবে কারণ আমার এখানে কোনো স্পেস নাই সো যেহেতু হচ্ছে আর ক্যান্সেল আউট হয়ে গেল দেন হচ্ছে এখানের মধ্যে হচ্ছে বি কিউ ইকুয়ালস টু এম পাই বাই টি হয় ঠিক আছে সো এখন হচ্ছে আমি টিটাকে এখানে নিয়ে আসবো আর বি কিউটাকে নিচে নিয়ে আসবো দেন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হলো টি ইকুয়ালস টু এম পাই ডিভাইডেড বাই বি কিউ সো এটাই হচ্ছে আমাদের চাইছে আর আমরা এটাই শো করতে পারছি সো দিস ইজ শোন সো আই হোপ ইউ গট ইট যে আমি এটা কীভাবে করছি সো লেটস সি দ্য নেক্সট ওয়ান
explain why an alternating potential difference of constant frequency is applied to these. So এখানের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। সো আমি এটা কেন আন্ডারলাইন করতে বলছি সেটা হচ্ছে আমরা এখন দেখব। আচ্ছা, সো আমি এখানের মধ্যে ফ্রিকোয়েন্সি কেন আন্ডারলাইন করছি? ফ্রিকোয়েন্সি আন্ডারলাইন করার রিজন হচ্ছে, যেহেতু বলছে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, আমরা জানি ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু 1/t, ঠিক আছে? সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির কনস্ট্যান্ট 1/টাইম। সো আমরা জানি যে যেহেতু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে টাইমটাও কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তার মানে এখানের মধ্যে মেইনলি বুঝাতে চাইছে যে এক্সপ্লেন ওয়াই অ্যান অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স অফ কনস্ট্যান্ট টাইম ইজ অ্যাপ্লাইড টু দ্য ডিজ, ঠিক আছে? এখানের মধ্যে একটু জাস্ট ঘুরাই দিছে, আর কিছু না। সো এখানে হচ্ছে আমার সাপোজ দুইটা ডি আছে, একটা দুইটা ডি আছে। সো যখন হচ্ছে এই ডি থেকে একটা ইলেকট্রন ঢুকে, সাপোজ এইখান থেকে একটা ইলেকট্রন ঢুকলো, তখন এই সাপোজ এই ডি থেকে যখন এটা প্রোটন ঢুকলো, তখন এই প্রোটনটার স্পিড ইনিশিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে ফাইনাল স্পিড, যখন হচ্ছে প্রোটনটা এখানে চলে আসে তখন তার স্পিডটা আরও বেশি বেড়ে যায়, মানে তখন সে অ্যাক্সিলারেটেড হয়ে যায়, মানে হচ্ছে এখানে যতটুকু স্পিড থাকে এখানে তার থেকে বেশি হয়ে যায় যখন সে এই স্টেটে চলে আসে। সো আই হোপ ইউ গট ইট যে এখানের মধ্যে কেন এই জিনিসটা হচ্ছে। সো যেহেতু স্পিডটা বেড়ে যাচ্ছে, তার ডাইরেকশনটা ফার্স্টে ছিল ওর ডাইরেকশন এদিকে, এরপরে হলো এইদিকে, এখন হচ্ছে ডাউনওয়ার্ড, তাই তো? সো যেহেতু ওর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে যখন এই সাপোজ এই ডি এর পোলারিটি ছিল হচ্ছে নেগেটিভ, এই ডি এর পোলারিটি ছিল পজিটিভ যখন এটা এন্টার করছে এই ডিতে, আর যখন সে ঘুরে এই ডিতে চলে আসছে, যখন আর কি এই ডিটা বের হয়ে এই ডিতে ঢুকবে, ঠিক আছে, এই ডিতে ঢুকবে, তখন পোলারিটিটা আমাদের চেঞ্জ হইতে হবে। দ্যাটস ওয়াই অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স আমরা ইউজ করি। তো যখনই এখানে চলে আসবে তখন পোলারিটিটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে পজিটিভ, এই নিচেরটা হয়ে যাবে নেগেটিভ, তখন এটা আরেকটু অ্যাট্রাক্টেড হবে, তখন হচ্ছে আবার এটা এভাবে আসবে, আবার এখানে পোলারিটিটা চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে যাবে, আবার এটা পজিটিভ হয়ে যাবে। সো এইভাবে করে হচ্ছে রোটেট করবে। সো আই হোপ ইউ গট ইট যে এই জিনিসটা কেন হবে। আমি এখানের মধ্যে অ্যান্সার দিয়ে যাচ্ছি, ইউ ক্যান চেক ইট আউট। So I hope you got it. Let's see the next one. Question number 15b. In a cyclotron, high energy protons are directed towards a stationary target. In a large hadron collider, beams of high energy protons circulating in opposite directions cross, so that protons moving in opposite direction collide. For the same initial total energy, colliding proton beams allow the creation of particles of greater mass. So greater mass hobe than the use of stationary target. Explain why using the principle of conservation of momentum. আচ্ছা, এখানের মধ্যে যেটা বলছে যে যখন দুইটা পার্টিকেল একজন আরেকজনের দিকে অনেক স্পিডে যায়, তখন যখন ওরা কোলাইড করে তখন হচ্ছে ওরা যে পার্টিকেলটা ক্রিয়েট করে সেটার ম্যাসটা অনেক বেশি থাকে, রাদার দেন একটা পার্টিকেল হচ্ছে স্টেশনারি আর একটা পার্টিকেল অনেক ফাস্ট মুভ করতেছে টুয়ার্ডস দ্যাট স্টেশনারি টার্গেট। হ্যাঁ, তখন হচ্ছে যখন ওরা কোলাইড করবে তখন হচ্ছে ওদের ম্যাসটা একটু কম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল যখন হচ্ছে দুইটা পার্টিকেল দুজনকে ফেস করে কোলাইড করবে, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওদের ইনিশিয়াল মোমেন্টামটা থাকবে হচ্ছে জিরো, ঠিক আছে? ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে জিরো। সো অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ মোমেন্টাম আমরা জানি কি ফাইনাল মোমেন্টামটাও জিরো হবে। নাও লেটস সি, এখন আমরা যদি কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলি, সাপোজ এই কাইনেটিক এনার্জিটা যদি বিফোর অ্যান্ড আফটার যদি জিরো না হইতো, তাহলে ফাইনাল মোমেন্টামটা কি হইতো না, জিরো হইতো না। সাপোজ এই কাইনেটিক এনার্জিটা জিরো না, তার মানে দেয়ার ইজ সাম স্পিড, রাইট? কারণ আমরা জানি কাইনেটিক এনার্জি লিঙ্ক টু স্পিড হাফ mv², ঠিক আছে, লিঙ্কড টু স্পিড। সো যদি কাইনেটিক এনার্জিটা জিরো না হইতো তাহলে ভিটাও জিরো হইতো না, আর ভিটা যদি জিরো নাই হইতো তাহলে হচ্ছে মোমেন্টামটাও জিরো হইতো না, বিকজ মোমেন্টাম ইজ লিঙ্কড টু ম্যাস ইন্টু ভেলোসিটি। তার মানে কাইনেটিক এনার্জি থেকে
তার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি জিরো না হলে ভেলোসিটি জিরো হতো না, আর ভেলোসিটি জিরো না হলে মোমেন্টামটা কি হতো না, কনজার্ভ হতো না, মানে ফাইনাল মোমেন্টামটা জিরো হতো না। সো অ্যাজ উই অল নো যে অ্যাকর্ডিং টু দ্য ম্যাস এনার্জি ইকুয়েশন সেটা হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তার মানে ওরা যে কোলাইড হলো ওই কোলিশনটার এনার্জিটা কি হবে। সো এখন এখানের মধ্যে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ওরা দুজনে কিন্তু মোশনে ছিল, তার মানে হচ্ছে তাদের মধ্যে কাইনেটিক এনার্জিও ছিল। মোশন মানে স্পিড, আর স্পিড মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। যেহেতু ওদের মধ্যে কাইনেটিক এনার্জি ছিল, আফটার দ্য কোলিশন ওই এনার্জিটা কই যাচ্ছে। সো এখানের মধ্যে আমাদের একটা কনফিউশন ক্লিয়ার হবে, সেটা হচ্ছে যে ওর কাইনেটিক এনার্জিটা উইল বি কনভার্টেড টু দ্য ম্যাস। সো আমি এটা কেন বলতে পারতেছি, বিকজ হচ্ছে এখানের মধ্যে আমরা এই ইকুয়েশনটা দেখেই বলতে পারতেছি, বিকজ ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার এখানের মধ্যে আমাদেরকে প্রুফ করে যে এনার্জি ইজ ট্রান্সফার টু দ্য ম্যাস। সো আমরা এখানের মধ্যে বুঝতে পারছি যে কেন গ্রেটার ম্যাস ক্রিয়েট হয়, তো ওদের এনার্জিটা কি হবে, ম্যাসে কনভার্ট হয়ে যাবে। আই হোপ ইউ গট ইট। আমি হচ্ছে এখানের মধ্যে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ইউ ক্যান চেক। তো এখানের মধ্যে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। যদি কোনো প্রবলেম থাকে এই কোশ্চেনে, প্লিজ লেট মি নো ইন টু দ্য কমেন্ট সেকশন। Question number 16. The diagram and photograph show a moving coil loudspeaker. Question number A. The loudspeaker contain a coil connected to a cone that is free to move. The coil is in a radial magnetic field. When there is a varying current in the coil, the magnetic force on it varies. This varying force causes the coil and the cone to vibrate, producing sound wave. The diagram below shows a magnet and the coil in the magnetic field. আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কয়েল, এই ব্ল্যাকটা হচ্ছে আমাদের কয়েল, আর হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা অ্যারোগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, নর্থ টু সাউথে যাচ্ছে। ওকে, এখানে কিছু বোঝানোর নাই, আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 16A1. Explain why even though the wire is not straight, the force F on a single turn of the coil can be calculated using F equals to BIL. সো আমরা হচ্ছে এই কয়েলের যে ফোর্সটা আছে সেই ফোর্সটা আমরা ক্যালকুলেট করতে পারবো F equals to BIL, where L is the length of a single turn. আচ্ছা, তাইলে আমি উপরের ডায়াগ্রামটাতে যাই, দেন এটা আরেকটু ইজিয়ার হয়ে যাবে আমাদের জন্য বুঝাইতে। সো এই কয়েল, এটা হচ্ছে আমাদের কয়েল, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো আমরা দেখতেছি রেডিয়ালি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা এই কয়েলের দিকে যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা যে মাথায় রাখতে হবে যে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই কয়েলের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এই কয়েলের সাথে পারপেন্ডিকুলার। যদি আমরা দেখি এখানের মধ্যে এই কয়েলের সাথে পারপেন্ডিকুলার, যদি পারপেন্ডিকুলার হয় দেন দ্যাট মিনস ইটস 90 ডিগ্রি। আর আমরা F ইকুয়ালস টু BIL এর ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছিল F ইকুয়ালস টু BIL সাইন থেটা। ওকে, সো এখন যেহেতু ওদের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সো আমরা এখানের মধ্যে কি পুট করব, F ইকুয়ালস টু BIL সাইন 90। আর আমরা যদি এটা ক্যালকুলেটরে পুট করি সাইন 90, দেন আমরা পাবো হচ্ছে BIL ইন্টু 1। হ্যাঁ, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। সো হোয়াট উই আর লেফট উইথ 1 ইন্টু BIL ইকুয়ালস টু F equals to BIL। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। সো ইউ ক্যান নোট ইট ডাউন। সো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। Question number 16A2. Calculate the force acting on a coil of 120 turns. So 120 turns এর ফোর্সের ভ্যালু বের করতে হবে আমাদের। তো আমরা এখানে ফর্মুলাটা পুট করি, F equals to BIL। আচ্ছা, তো আমরা বি এর ভ্যালু জানি হচ্ছে 0.80 টেসলা ইন্টু আই এর ভ্যালু জানি হচ্ছে 0.11, আর লেন্থ আমাদের বের করতে হবে। সো লেন্থটা আমরা কিভাবে বের করব দেখুন। সো আমরা যেহেতু জানি কয়েলের একটা টার্ন, ওর যদি আমরা লেন্থ বের করতে চাই তখন আমরা কোন ফর্মুলা ইউজ করি, সার্কামফারেন্স ইকুয়ালস টু 2πr। ঠিক আছে, তো আমরা সার্কামফারেন্সের জায়গায় লেন্থও লিখতে পারি, বিকজ সার্কামফারেন্স যদি এই পুরোটা হয় আর আমরা যদি এই পুরোটাকে যদি স্ট্রেচ করি তখন তো এটা একটা এল হয়ে যাবে, তাই না? যদি স্ট্রেচ করি তখন তো এটা একটা পুরো এরকম একটা ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে, সো এই ওয়্যারটাকে আমরা দিতে পারি হচ্ছে লেন্থ এল। সো সার্কামফারেন্সের জায়গায় আমরা লিখতে পারি এল। সো এল ইকুয়ালস টু 2πr। তো আমরা 2π এর জায়গায় লিখতে পারি হচ্ছে d পাই। ঠিক আছে, 4.5
5 পাই। সো আমাদের এই ভ্যালুটা হচ্ছে কনভার্ট করে নিতে হবে বিকজ এটা সেন্টিমিটার আছে আর এটার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে হলো মিটার। তো 4.5 ডিভাইডেড বাই 100 আমরা করব বিকজ 100 দিয়ে যদি ডিভাইড করি সেন্টিমিটারে কিছু তাহলে এটা মিটারে হয়ে যায় অ্যান্ড দ্য ভ্যালু উড বি 0.045। সো এখানের মধ্যে আমি হচ্ছে 0.045 পুট করব, 0.045 পাই, আর এখানের মধ্যে অ্যান্সার আসবে হচ্ছে 0.1413। আচ্ছা, তো এখানের মধ্যে আমাদের একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে বলে দিছে যে 120 টার্নস, আর আমি এখানের মধ্যে কয়টা টার্নস ধরছি? একটা টার্নস। সো আমার এই ভ্যালুটার সাথে 120 মাল্টিপ্লাই করতে হবে। সো এটার সাথে যদি আমি 120 মাল্টিপ্লাই করি 0.1413 ইন্টু 120, সো আমি এখানের মধ্যে ভ্যালু পাবো হচ্ছে 16.96। ঠিক আছে, সো এই 16.96টা আমি এটার সাথে মাল্টিপ্লাই করে দিব 16.96, আর এখানের মধ্যে আমাদের ভ্যালু আসবে 1.49 নিউটন। ঠিক আছে, আই হোপ ইউ গট ইট যে এখানের মধ্যে আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো লেটস সি দ্য নেক্সট ওয়ান। Question number 16b. An amplifier unit can be used to amplify music from devices with small speaker, such as smartphone. In the amplifier unit, there is a coil connected to an amplifier and a loudspeaker as shown. আচ্ছা, সো এটা হচ্ছে amplifier আর হচ্ছে loudspeaker এটা। A smartphone is placed on the amplifier unit so that the coil in the smartphone speaker is above the coil in the amplifier unit. আচ্ছা, সো এখানের মধ্যে যে amplifier ইউনিটটা আছে আর এই স্মার্টফোনের যে কয়েলটা আছে দুইটা একসাথে উপর নিচে রাখছে। আচ্ছা, তো আমি দেখি আমাদের কোয়েশ্চেনটা কি চাইছে। Explain how the music played by the smartphone is also played through the loudspeaker in the amplifier unit. So এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাদের হচ্ছে একটু উপরে যাইতে হবে বিকজ আমাদের ডায়াগ্রাম দেখাইলে আর একটু বেশি ক্লিয়ার হবো আমরা। দেখি তাইলে। সো এই ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে লাউড স্পিকার থেকে আমরা এত জোরে সাউন্ড শুনতে পারি স্মার্টফোন থেকে। সো এই জিনিসটা হয় বিকজ অফ ইন্ডাকশন। দের ইজ আ ওয়ার্ড কল মিউচুয়াল ইন্ডাকশন। সো এই কারণে হচ্ছে যে এই কয়েলটা কি করে, এই কয়েলটাকে ইনডিউস করে আর এই কয়েলটার কারণে অ্যাম্প্লিফাই হয়ে লাউড স্পিকার দিয়ে সাউন্ড বের হয়। ঠিক আছে, এখন এই জিনিসটা কিভাবে করে লেটস সি। আমি একটা এখানে এক্সাম্পল দিই, দেন এটা আর একটু বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে সাপোজ দুইটা কয়েল আছে, সেটা হচ্ছে এখানে একটা কয়েল আছে, সাথে এখানে আরেকটা কয়েল আছে। তো সাপোজ এই কয়েলটা হচ্ছে ইজ কানেক্টেড টু সামথিং পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, আচ্ছা, যখনই এখান থেকে হচ্ছে কারেন্ট ফ্লো করবে তখনই তো এটা হচ্ছে নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে, তাই না? সো যখন ম্যাগনেটিক ফিল্ড হবে আর এই কয়েলটা যেহেতু ওর সাথে কোনো কিছু কানেক্টেড না, সো আমি এই কয়েলটার নাম দিলাম হচ্ছে এ আর এই কয়েলটার নাম দিলাম হচ্ছে বি। কয়েল এতে ধরো হচ্ছে কারেন্ট পাস করলো। ঠিক আছে, কারেন্ট পাস করবে, যেহেতু কারেন্ট পাস করবে তখন হচ্ছে ওর নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ওর একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল তখন ও কি করবে, কয়েল বি কে ইনডিউস করবে। যখন কয়েল বি কে ইনডিউস করবে তখন এটাকে আমরা বলেছি মিউচুয়াল ইন্ডাকশন। আর এই ইন্ডাকশনের কারণে হচ্ছে কি আমরা দেখতে পারবো এখান থেকে অ্যাম্প্লিফাই হবে, অ্যাম্প্লিফাই হয়ে এই লাউড স্পিকারে যাবে, লাউড স্পিকার থেকে আমরা সাউন্ড শুনতে পারবো। আই হোপ ইউ গট ইট যে এটা কেন হয়েছে। আমি এখানের মধ্যে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ইউ ক্যান চেক ইট আউট। সো প্লিজ চেক দিস অ্যান্সার। So let's see the next one. Question number 17. A student attempts to measure the speed of air leaving a hairdryer by measuring the force exerted by the air on the electric balance. Question number A. The diagram shows the path of an object of mass m colliding with a surface at speed v at an angle theta. So a diagram to dawa ase. The collision takes a time t. Explain why the force F exerted on the surface by a single collision is given by F equals to 2mv sin theta by t. যেহেতু এখানের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে তার মানে হচ্ছে এখানের মধ্যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে। সো দেখি কিভাবে কম্পোনেন্টগুলো ক্রিয়েট হবে। সো যেহেতু ওর ডাইরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড এই দিকে,
মানে এদিকে তো যাচ্ছে, তো ওর কম্পোনেন্টটা ক্রিয়েট হবে নিচে একটা আর একটা সাইডে ক্রিয়েট হবে, একটু বড় করে দিলাম। আচ্ছা, আর এটার জন্য এখানের মধ্যে হচ্ছে যেহেতু ও উপর দিকে গেছে, তাহলে এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে আর এই নিচে আর একটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে। আমরা জানি যেহেতু এটা থেটা, আর হচ্ছে যেহেতু এখানে কোলিশন হয়েছে, ঠিক আছে, সো উই ক্যান সে দ্যাট এখানের মধ্যে হচ্ছে মোমেন্টাম কাজ করছে, মোমেন্টাম, তাই তো, যেহেতু এই যে এখানে বলেই দিছে কোলিশন, সো মোমেন্টাম। তো যদি এটা মোমেন্টাম হয়, আমাদের এই কম্পোনেন্টটা হবে পি সাইন থেটা, ঠিক আছে, আর এখানের কম্পোনেন্টটা হচ্ছে পি কস থেটা, আর নিচেরটার জন্য যেটা হবে সেটা হচ্ছিল এটা হবে পি সাইন থেটা, আর এই নিচেরটার জন্য হবে, ভার্টিক্যালটার জন্য হবে হচ্ছে পি কস থেটা। আচ্ছা, সো আমি এখানের মধ্যে কেন পি কস থেটা দিলাম? অ্যাঙ্গেলটা তো এখানেও হইতে পারতো না, অ্যাঙ্গেলটা এখানে হবে না, বিকজ হচ্ছে ইউ ক্যান সি যে এই দুইটা হচ্ছে সিমিলার। সো আই হোপ ইউ গট ইট যে কেন আমি হচ্ছে পি কস থেটা দিছি। আর উই নো যে আমরা কস থেটা কার সাথে দিই, যেটার সাথে হচ্ছে অ্যাঙ্গেল থেটা থাকে, ঠিক আছে, যেটার সাথে থেটা থাকবে সেটার সাথে আমরা হচ্ছে কস দিই। সো এখন আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ভেক্টর চলে আসে, সেটা হচ্ছে যে যেহেতু এটা আপওয়ার্ড যাচ্ছে আর এটা যাচ্ছে ডাউনওয়ার্ড, দুইটা কিন্তু দুইটা ডাইরেকশনে, ঠিক আছে, একটা উপর একটা নিচে, সো আমাদের যে কোনো একটাকে মাইনাস ধরতে হবে। সো যেহেতু এটা নিচে যাচ্ছে তার জন্য আমি এটাকে ধরলাম মাইনাস, ঠিক আছে। সো আমরা মোমেন্টামে একটা ফোর্সের ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম ডেল পি ডিভাইডেড বাই টি দিই, তাই না? ডেল পি মান হচ্ছে হলো মাইনাস করতে হবে আমাদেরকে, সো আমরা এই পি সাইন থেটা আর এ মাইনাস পি সাইন থেটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হবে, তো আমরা খুব ভালো মতো জানি মোমেন্টামের ফর্মুলা কি, পি ইকুয়ালস টু এম ভি, মোমেন্টাম ইকুয়ালস টু এম ভি। সো আমরা এখানের মধ্যে পি এর জায়গায় এম ভি লিখতে পারি, সো যেহেতু প্লাস হয়ে যাবে 2, অ্যান্ড পি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এম ইন্টু ভি সাইন থেটা ডিভাইডেড বাই টি। ওকে, সো আমাদের তো এইটাই চাইছে, তাই না, এফ ইকুয়ালস টু 2mv sin theta by t. So I hope you got it যে এই জিনিসটা আমরা কিভাবে করছি। The average mass of air striking the electronic balance per unit time is given by VA rho. আচ্ছা, আমাদেরকে এখানে বলছিল ইলেকট্রনিক ব্যালেন্স পার ইউনিট টাইম। ইলেকট্রনিক ব্যালেন্স মেজার করে হচ্ছে ম্যাস, আর পার ইউনিট টাইম মান হচ্ছে ডিভাইডেড বাই টাইম হবে, ইকুয়ালস টু ভি এ রো মান হচ্ছে ডেন্সিটি। তো এম বাই টি ইকুয়ালস টু ভি এ রো, এটার মান হচ্ছে এটা বুঝাইছে আমাদেরকে। ওয়ার এ ইজ দ্য এরিয়া অফ দ্য হেয়ার ড্রায়ার নজল অ্যান্ড রো ইজ দ্য ডেন্সিটি অফ এয়ার। আচ্ছা, দ্য স্টুডেন্ট অ্যাজিউমস দ্যাট দ্য এয়ার বিহেভস অ্যাজ ইন পার্ট এ। তো স্টুডেন্টটা কি করলো, অ্যাজিউম করে নিছে যে পার্ট এ তে যেভাবে বিহেভ করছে এয়ারগুলি, সেগুলো পার্ট বিতেও সেমভাবে বিহেভ করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে সবগুলো একদম এক্স্যাক্টলি ব্যালেন্সে হিট করবে। সো দ্যাট ইন দিস কেস দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ইজ 2v স্কোয়ার এ রো। তার মানে হচ্ছে আমরা বুঝাবো হচ্ছে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 2v স্কোয়ার এ রো। সো অ্যাজ উই অল নো, উপরে হচ্ছে এই একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, যেটা হচ্ছে এফ বি এগেনস্ট সাইন থেটা। সো আমরা লিখতে পারি যে গ্র্যাড ইকুয়ালস টু এফ বি সাইন থেটা। ওকে, এফ বি সাইন থেটা। আমরা কি করব, এফ বি এর জায়গায় পার্ট এ তে আমরা যে ফোর্সের ইকুয়েশন শো করছি সেটাই হচ্ছে আমি এফ বি তে বসাবো। সো আমি লিখতে পারি গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু, তো আমরা এখানের মধ্যে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে টিটাকে নিচে নিয়ে আসতে পারি, বিকজ টিটা হচ্ছে নিচে চলে যাবে এমন, ঠিক আছে। এই সাইন থিটা আর এই সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্ড হোয়াট উই আর লেফট উইথ 2mv
বাই টি। তো আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে এম বাই টি অলরেডি দেওয়া আছে, আর আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি এই এম বাই টি এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা পুট করতে পারি, তাই তো? তো আমরা এখানের মধ্যে পুট করব হচ্ছে এখন জি ইকুয়ালস টু 2v, এই যে শুধু 2, এই 2 আর এই ভিটাই হচ্ছে আমি লিখলাম। এখন হচ্ছে আমি কি করব, এম বাই টি এর ভ্যালুটা বসাই দিব, সেটা হচ্ছে ভি এ রো। তো আমি এখানের মধ্যে লিখতে পারি 2v স্কোয়ার এ রো। সো এটাই হচ্ছে আমাদের শো করতে বলছিল, বুঝতে পারছি কিভাবে শো করতে হবে। সো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। Question number 17b2. Calculate the speed of the air. Area of hair dryer nozzle is equals to 2.0 into 10 to the power minus 3 meter square. Density of air হচ্ছে 1.2 kg meter per cube. So এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে, আমাদেরকে বের করতে হবে স্পিড। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ছিল। আমরা এখান থেকে হচ্ছে ভিটাকে সাবজেক্ট করব, আর ভিটাকে সাবজেক্ট করে আমরা হচ্ছে ভি এর ভ্যালু পেয়ে যাব। তো আমরা এখানের মধ্যে সবগুলোর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, এর ভ্যালু হচ্ছিল এটা, আর ডেনসিটির ভ্যালু হচ্ছিল এটা। তো আমরা শুধু জানি না একটা জিনিসের ভ্যালু, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্টটা করব হচ্ছে আমি উপরে যে গ্রাফের মধ্যে আমি দেখাই দেব গ্রেডিয়েন্টটা কিভাবে করতে হবে। সো হিয়ার ইজ দ্য গ্রাফ, যেটা হচ্ছে এফ বি এগেইনস্ট সাইন থিটা। সো আমাদের এখন এখান থেকে গ্রেডিয়েন্টটা বের করতে হবে। আমরা খুব ভালো মতো জানি গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করি। আমরা গ্রেডিয়েন্ট বের করব কিভাবে, এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবো, যেটা হবে হচ্ছে এখান থেকে শুরু হবে আর এখানে যেয়ে শেষ হবে। সো আমারটা তো পারফেক্ট হবে না, বাট স্টিল আমি এটা ড্র করে দেখাচ্ছি। ওকে, তো এই লাইনটা আমার পারফেক্টলি হয় নাই, বিকজ হচ্ছে আমার লাইনের উপরে যতগুলো পয়েন্ট থাকবে নিচেও ততগুলো পয়েন্ট থাকতে হবে। তো আমি এখানে বলে দিই কোন কোন পয়েন্ট উপরে থাকবে আর কোন কোন পয়েন্ট নিচে থাকবে আর কোন কোন পয়েন্ট এই লাইনের সাথে লেগে যাবে। ইয়েলো মার্কার দিয়ে আমি যতগুলো পয়েন্ট মার্ক করছি এই সবগুলোই হচ্ছে লাইনের উপরে যাবে, আর ব্লু মার্কার দিয়ে আমি যতগুলো পয়েন্ট মার্ক করছি এই সবগুলো হচ্ছে লাইনের নিচে যাবে, আর হচ্ছে পিঙ্ক মার্কার দিয়ে যেটা করছি সেগুলো হচ্ছে সবগুলো লাইনের সাথে অ্যাটাচ হবে। সো আই হোপ ইউ গট ইট, যে এটা কীভাবে আঁকতে হবে, কীভাবে ড্র করতে হবে। আমার যেহেতু এখানের মধ্যে স্ট্রেট লাইন আঁকতে পারতেছি না, দ্যাটস আমি দেখাইতেও পারতেছি না, তোমরা এভাবে করে ড্র করে নিও। সো দেখি, সো আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা অনেক ভালো মতোই জানি। গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে কীভাবে বের করব, এটা পুরো আমরা এএসএ করে আসছি, সেটা হচ্ছে যে এফ বি ডিভাইডেড বাই সাইন থিটা হবে, তাই তো? সো আমরা গ্রেডিয়েন্ট জানি, গ্র্যাড ইকুয়ালস টু এফ বি সাইন থিটা, আর আমরা এটা খুব ভালো মতোই জানি যে গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়। সো গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ফর্মুলা, ঠিক আছে? এখন আমরা এখানের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করব, ট্রায়াঙ্গেল ফর্ম করে এরপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা বের করব। দেখি কিভাবে করব। সো আমি এখান থেকে এই পয়েন্টটা ধরবো, ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে এই পয়েন্টটা ধরবো। সো আর হচ্ছে এই কোঅর্ডিনেটটা হবে হচ্ছে 0.9, 0.3, ঠিক আছে? তো আর এখানের মধ্যে হচ্ছে যে পয়েন্ট হবে সেটা হচ্ছিল 0.2, 0.052। ওকে, সো এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলো হচ্ছে এই ফর্মুলাতে পুট করব, দেন আমরা গ্রেডিয়েন্টটা বের করে নিব। দেখি, সো এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, আর এটা হচ্ছে আমাদের y2। তো আমি আর গ্রেডিয়েন্ট লিখলাম না, এখানের মধ্যে ডাইরেক্ট ভ্যালু পুট করে দিব। ওকে, তো আমরা এখানের মধ্যে অ্যান্সার পাবো হচ্ছে 0.35, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট।
তো আমি বাকিটা কন্টিনিউ করবো হচ্ছে নিচে। সো আমরা উপরে দেখেই ফেলছি যে গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছিল 0.35, তাই না? এখন যদি আমরা ভিটাকে সাবজেক্ট করি, ওকে, তো এখন যদি আমি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই তখন হচ্ছে ভি ইকুয়ালস টু, এখানে রুট হয়ে যাবে। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্টের ভ্যালু জানি হচ্ছে, এখানের মধ্যে আমাদের কোনো কিছু কনভার্ট করতে হবে না, বিকজ সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিটে দেওয়া। তো এখন আমি এখানের মধ্যে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 8.54 মিটার পার সেকেন্ড। সো আমাদের হচ্ছে এই মিটার পার সেকেন্ডে দিতে হবে, কারণ হচ্ছে ইউনিট দিলে আমাদেরকে মার্কস দেয়। সো আই হোপ ইউ গট ইট। লেটস সি দ্য নেক্সট ওয়ান। Question number 17C. Suggest why the speed calculated in part B2 might be incorrect. সো আমরা এর আগে যে ক্যালকুলেশনটা করছি, যেখানে আমাদের ভ্যালু আসছে হলো 8.54, তো এই অ্যান্সারটা ওরা বলতেছে হচ্ছে ইনকারেক্ট হতে পারে। সো কেন এটা ইনকারেক্ট হতে পারে? আচ্ছা, তো আমরা এই অ্যান্সারটা বের করছিলাম কোন ফর্মুলা দিয়ে? সেই ফর্মুলাতে আমরা আগে যাই, সেটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু, তো আমরা এখানের মধ্যে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই এরিয়াটা কখনো চেঞ্জ হওয়ার কথা না, বিকজ হেয়ার ড্রায়ারের নজেলের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কখনো চেঞ্জ হওয়ার কথা না। তার মানে এখানে আমাদের ওর ডেন্সিটি অর ভেলোসিটিটা চেঞ্জ হতে পারে। সো আমরা যদি ডেন্সিটি নিয়ে কথা বলি, ডেন্সিটিটা চেঞ্জ হইতেই পারে, ডেন্সিটিটা যে সবসময় সেম থাকবে তা না, ঠিক আছে? যখন হেয়ার ড্রায়ারটা অনেক বেশি চলবে তখন হেয়ার ড্রায়ারটা গরম হয়ে যেতে পারে। সো প্রথমে যেমন ডেন্সিটি থাকবে, আর আমরা অনেকক্ষণ চালানোর পরে যে ডেন্সিটিটা হবে সেই ডেন্সিটিটা সেম নাও হইতে পারে, বিকজ অনেকক্ষণ চালানোর পরে হেয়ার ড্রায়ারটা অনেক বেশি গরম হয়ে যাবে, আর ওই গরমটার কারণে হচ্ছে ডেন্সিটিটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা বলতে পারি যে ডেন্সিটি ক্যান চেঞ্জ অর ডেন্সিটি মে চেঞ্জ। তারপর ভেলোসিটিটা নিয়ে যদি আমি কথা বলি, যে সবগুলো পার্টিকেল সেম ভেলোসিটি নাও পাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ এটা হচ্ছে ব্যালেন্স, আর এভাবে হচ্ছে এয়ার পার্টিকেলগুলি হিট করতেছে ব্যালেন্সে। সো এভাবে করে সবগুলো এয়ার পার্টিকেল হিট করবে যে তা না, হয়তো কিছু কিছু পার্টিকেল হিট নাও করতে পারে ব্যালেন্সে, ঠিক আছে? এটা হয়তো বাইরে চলে যেতে পারে, এভাবে এভাবে চলে যেতে পারে, ঠিক আছে? সব জায়গায় মানে একদম সেম ভাবে হিট নাও করতে পারে। সো এই কারণে হচ্ছে হয়তো অ্যান্সারটা ইনকারেক্ট হতে পারে। সো আমি এখানের মধ্যে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ইউ ক্যান চেক ইট আউট। Question number 18. A student investigating capacitors using the circuit shown. So এটা হচ্ছে সার্কিট দাও আমাদেরকে। The circuit is initially uncharged. When the switch is closed, there is a current in the circuit and the capacitor changes. When the switch is closed, there is a current in the circuit and the capacitor changes. The resistance of the variable resistor is adjusted as the capacitor changes in order to maintain a constant current in the circuit. After a time of 132 seconds, the capacitor is fully charged. So 132 seconds পরে ক্যাপাসিটরটা হচ্ছে কমপ্লিটলি চার্জ হয়েছে। আমাদের এই ভ্যালুটা মাথায় রাখতে হবে একটু। Question number 18A. Show that the capacitance of the capacitor is about 5000 microfarad. Okay, so আমাদেরকে এটা শো করতে হবে। Initial resistance equals to 28 kilo ohm. Applied potential difference equals to 6 volt. আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে বের করব? তো আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে রেজিস্ট্যান্স, আর এখান থেকে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে ভোল্ট দিয়ে দিছে, আর আমাদেরকে টাইম দিয়ে দিছে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা একটা কমন ইকুয়েশন ইউজ করব, যেটা ইউনিট 4 অনেক বেশি কমন, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদেরকে বের করতে হবে ক্যাপাসিটেন্স। আচ্ছা, আমাদেরকে কিন্তু ডাইরেক্টলি কিউ এর ভ্যালু দেওয়া নাই, উই ক্যান সি যে কিউ এর ভ্যালু দেওয়া নাই। সো এখন আমরা কিভাবে বের করব সেই জিনিসটা দেখি। আমরা কিউটাকে ব্রেকডাউন করে লিখতে পারি হচ্ছে সি ইকুয়ালস টু, কিউটাকে লিখতে পারি হচ্ছে আই টি, বিকজ চার্জের ইকুয়েশন হচ্ছে আই টি, আর ভোল্টের তো ভ্যালু দেওয়াই আছে, বাট স্টিল আমি হচ্ছে ভোল্টটাকে সেপারেট করব। আই আর ভোল্টের ইকুয়েশন আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। ওকে, নাও এখন আমি বলবো যে কেন আমি ভোল্টটাকে ব্রেকডাউন করে ফেলছি একটা ইকুয়েশনে। যেহেতু আমার কাছে ভোল্টের ভ্যালু দেওয়াই ছিল, সো আমি ডাইরেক্টলি ভোল্টের ভ্যালু ইউজ করতে পারতাম, বাট দেখি এখানের মধ্যে কি করতে হবে। উই ক্যান সি যে এখানের মধ্যে কোনো কারেন্টের ভ্যালু দেওয়া নাই। তো এখন হচ্ছে যেহেতু আমাদের কাছে এখানে উপরে আই চলে আসছে, সো এখন উপরে নিচে আই আছে আফটার ব্রেকিং ডাউন অফ ভোল্টেজ। সো আমরা হচ্ছে এ আই আর এ আইটাকে ক্যান্সেল আউট করে ফেলবো। সো হোয়াট উই আর লেফট উইথ
সি ইকুয়ালস টু টি বাই আর। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে টি এর ভ্যালু জানি, টি এর ভ্যালু হচ্ছে 132 আর আর এর ভ্যালু হচ্ছে হলো, সো আমরা এখানের মধ্যে লিখবো হচ্ছে 28, যেহেতু আমাদেরকে বলা আছে যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 28 কিলো ওম, বাট আমরা তো কিলো ওমে রাখতে পারবো না, তাই না? সো আমরা কিলো ওমে যেহেতু রাখতে পারবো না, তো আমাদেরকে হচ্ছে এই কিলো ওম থেকে স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিতে হবে, মানে হচ্ছে ওমে নিতে হবে। সো আমরা এটার জন্য কি করব, 28 ডিভাইডেড বাই 1000 করব, and what we will get is 0.028। সো এটা হচ্ছে আমরা পাবো। তো আমি ডাইরেক্টলি এখানের মধ্যে ভ্যালুটা পুট করে দিব 0.028, ঠিক আছে? সো এখানের মধ্যে আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে হলো 4.71 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তো এখন হচ্ছে আমাদেরকে বলছে শো করতে মাইক্রোফ্যারাডে, বাট এই অ্যান্সারটা আসছে হচ্ছে ফ্যারাডে। তো এখন আমরা কি করব, ফ্যারাড থেকে আমরা মাইক্রোফ্যারাডে নিব। তো ফ্যারাড থেকে মাইক্রোফ্যারাডে নেওয়ার জন্য আমরা কি করব, এটার সাথে মাল্টিপ্লাই করব, এর মধ্যে 4.71 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এর সাথে মাল্টিপ্লাই করব 10 টু দি পাওয়ার 6। তো আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে হলো 4710। Okay, it's close to 5000, so this is my answer shown. আচ্ছা, সো এটা মাইক্রোফ্যারাডে চলে আসছে অ্যান্সারটা। আচ্ছা, এখন যদি কারো কোয়েশ্চেন থাকে যে ফ্যারাড থেকে মাইক্রোফ্যারাডে নেওয়ার জন্য আমরা মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 6 কেন করছি, এটা বোঝার জন্য তোমাদের দেখতে হবে হচ্ছে ইউনিট কনভার্সন, যেটার উপরে আমি অলরেডি ভিডিও করে ফেলছি। ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট ফ্রম অ্যাবাভ, অর আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, ইউ ক্যান চেক ইট আউট, যেন এটা ক্লিয়ার হয়ে যায়। সো লেটস সি দ্য নেক্সট পার্ট। Question number 18b, explain whether the resistance of variable resistor is steadily increased or steadily decreased in order to maintain a constant current. আচ্ছা, এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে আমার সেটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট, ঠিক আছে? তার মানে যত যাই হোক না কেন আমাদেরকে কারেন্টটা কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে? সো এই কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের কি করতে হবে? সো লেটস সি। সো আমরা চলে আসলাম এখানে। সো অ্যাজ উই ক্যান সি এখানের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ক্যাপাসিটর, একটা আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, ঠিক আছে? এই দুইটাকে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই ব্যাটারিটা, ঠিক আছে? এই ব্যাটারিটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে এই পুরো সার্কিটে, উই ক্যান সি দ্যাট। তো এখন আমরা খুব ভালো মতো জানি এই ব্যাটারিটা কতটুকু ভোল্টেজ সাপ্লাই করে। এই ব্যাটারিটা সাপ্লাই করে হচ্ছে 6 ভোল্ট, ঠিক আছে? তো এই 6 ভোল্টটা সাপ্লাইড হবে টু দ্য ভ্যারিয়েবল রেজিস্টার আর হচ্ছে ক্যাপাসিটর, এই দুইটার মধ্যে। এখন কি হবে দেখি। সো এখন দেখি, যখন হচ্ছে আমরা সুইচটাকে ক্লোজ করে দিব তখন এই পুরো সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? সো কারেন্টের সাথে ভোল্টেজটাও শেয়ার হবে প্রত্যেকটাতে। তো এখন আমরা দেখি এখানের মধ্যে কি হবে। সো যখনই সুইচটা ক্লোজ হয়ে যাবে তখন হচ্ছে ক্যাপাসিটরটা তো সাথে সাথে চার্জড হবে না, আর ক্যাপাসিটরটা ফার্স্টের দিকে কোনো ভোল্টেজ পাবে না। সো ফার্স্টে সব ভোল্টেজ পাবে হচ্ছে এই রেজিস্টারটা, ওকে? তো আমরা বলতে পারি যে ভিবি ইজ ইকুয়ালস টু ভি আর, মানে হচ্ছে ভোল্টেজ ব্যাটারি ইজ ইকুয়ালস টু ভোল্টেজ রেজিস্ট্যান্স। আচ্ছা, তো যখনই টাইম যাইতে থাকবে তখন কি হবে, এই রেজিস্টরের ভোল্টেজটা ডিক্রিজ করতে থাকবে। সো যেহেতু ভোল্টেজ ডিক্রিজ করতে থাকবে, এই ক্যাপাসিটরের ভোল্টেজটা ইনক্রিজ করতে থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। তো তখন আমরা বলতে পারি যে ভি আর প্লাস ভিসি ইকুয়ালস টু ভিবি। একটা টাইমে কি হবে, এই রেজিস্টরের ভোল্টেজটা কমতে 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 জিরো হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো যে ভি আর ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ভিসি ইজ ইকুয়ালস টু ভিবি। তো এখন আমার কথা হচ্ছে এটা না যে ভিসি ইকুয়ালস টু ভিবি, আমার এখন কনসার্ন হচ্ছে এই ভি আরটা। আচ্ছা, তো এখন ভি আর এর ফর্মুলা কি? ভি আর ইজ ইকুয়ালস টু আই আর। তো আমাদেরকে বলে দিছে যে কারেন্ট শুড রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি যে এখানের মধ্যে ভোল্টেজটা সারাক্ষণ কমতেছে, সো ভোল্টেজ ইজ ডিক্রিজিং। এখন এই কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি হবে, এই রেজিস্টরটাকেও কমতে হবে।
ঠিক আছে, যদি এই ভোল্টেজ কমতে থাকে আর রেজিস্ট্যান্স বাড়তে থাকে তখন কারেন্টটা কনস্ট্যান্ট থাকতে পারবে না। সো কারেন্টটা কনস্ট্যান্ট থাকার জন্য আমাদের যদি ভোল্টেজটা কমতে থাকে রেজিস্ট্যান্সটাও কমতে হবে। সো এভাবে হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। আই হোপ ইউ গট ইট যে কেমনে কি হবে। আমি নিচের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো, ইউ ক্যান চেক ইট আউট। সো আমি এখানে অ্যান্সার দিয়ে দিছি, ইউ ক্যান নোট ইট ডাউন। সো লেটস সি দ্য নেক্সট ওয়ান। Question number C. Our textbook states, in a circuit with constant resistance, the time to fully discharge a capacitor is equal to 5 RC. Acha. So, question number 1. Show that RC has the unit of seconds. তো এখন আমরা এটা কিভাবে শো করব? So, we know our equation যেটা হচ্ছে RC কে লিংক করে সেটা হচ্ছে time constant equals to RC. Okay? তো এখন হচ্ছে আমরা এই RC-টাকে ব্রেক ডাউন করব। তো আমরা দেখব R এর জায়গায় কি লেখা যায়। ঠিক আছে? তো আমরা জানি একটা ইকুয়েশন, সেটা হচ্ছে V ইকুয়ালস টু আই আর। তো এখন যদি আমরা আরটাকে সাবজেক্ট করতে যাই তাহলে হচ্ছে R ইকুয়ালস টু V বাই আই। তো এখন আমরা আর এর জায়গায় লিখতে পারি হচ্ছে V বাই আই। এখন আমরা ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি জানি? ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই ভি। ঠিক আছে, তো এখন আমরা সি এর জায়গায় লিখবো হচ্ছে মাল্টিপ্লাইড বাই কিউ বাই ভি। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এই ভি আর এই ভিটা ক্যান্সেল আউট করতে পারি। তো এখন আমাদের কি লেফট ওভার থাকলো? কিউ ডিভাইডেড বাই আই। তো এখন হচ্ছে আমরা কিউকে কিউর জায়গায় রাখলাম আর আইটাকে আমরা কি লিখতে পারি? আমরা আই এর ফর্মুলা জানি হচ্ছে কিউ ইকুয়ালস টু আই টি। আর যদি আমরা আইটাকে সাবজেক্ট করি দেন আমরা পাবো হচ্ছে আই ইকুয়ালস টু কিউ বাই টি। এখন হচ্ছে আমরা আই এর জায়গায় কিউ বাই টি বসাবো, কিউ বাই টি। ওকে, তো এখন হচ্ছে আমি এটা পাশে করি, কিউ কিউর জায়গায় থাকলো। এখন আমি এই এক্সপ্রেশনটাকে একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই কিউ বাই টি। আচ্ছা, তো এখন যদি আমি এখানের মধ্যে মাল্টিপ্লাইড সাইন আনতে চাই তখন আমাদের কি করতে হবে? এই জিনিসটা উল্টাই দিতে হবে। তখন আমি লিখতে পারবো কিউ মাল্টিপ্লাইড বাই টি বাই কিউ। এখন হচ্ছে আমি এই কিউকে আর এই কিউকে ক্যান্সেল আউট করে ফেলতে পারি অ্যান্ড হোয়াট উই আর লেফট উইথ ইজ টি। আর আমরা জানি টি এর ইউনিট হচ্ছে সেকেন্ডস। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। প্লিজ নোট ইট ডাউন। লেটস সি দ্য নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 18C2. ইভালুয়েট দ্য স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট বুক। তার মানে হচ্ছে উপরে যে টেক্সট বুকের স্টেটমেন্টটা ছিল সেটা আমাদের এখানের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ইওর অ্যান্সার শুড ইনক্লুড আ সুইটেবল ক্যালকুলেশন। সো আমরা হচ্ছে এখন ওই স্টেটমেন্টটা পড়ে ওখান থেকে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো দেখি কিভাবে করব সুইটেবল ক্যালকুলেশন। সো আমি আবার রিমাইন্ড করে দিই আমরা টেক্সট বুকের যে লাইনটা ছিল সেটা কি পড়ছিলাম। ইন আ সার্কিট উইথ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স দ্য টাইম টু ফুলি ডিসচার্জ আ ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু 5 RC। আচ্ছা, তো বলছে কি পুরাটা টাইম ডিসচার্জ হইতে লাগে হচ্ছে 5 RC। তো আমরা বলতে পারি হচ্ছে টোটাল টাইম ইকুয়ালস টু 5 RC। আচ্ছা, তো এখন এখানের মধ্যে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই RC। আচ্ছা, তো এখন আমি এইটির যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এখানে পুট করতে পারবো ইজিলি, তাই না? সো কিউ equals to q naught e to the power minus 5 RC divided by RC। তো আমি ARC আর ARC ক্যান্সেল আউট করে দিব। q equals to q naught e to the power minus 5। তো এখন যদি আমরা e to the power minus 5 এর ভ্যালু ক্যালকুলেটরে পুট করি তখন হচ্ছে আমরা পাবো হচ্ছে q equals to q naught multiplied by 6.74 into 10 to the power minus 3। তো এখন আমি কি করব, এটাকে নিচে নিয়ে আসব, q divided by q naught equals to 6.74 into 10 to the power minus 3। সো এখানের মধ্যে আমার পার্সেন্টেজ বের করতে হবে। সো পার্সেন্টেজ বের করার জন্য আমি কি করব, মাল্টিপ্লাইড বাই 100 করব। ওকে, মাল্টিপ্লাইড বাই 100 করার পর আমি পাবো হচ্ছে এখানের মধ্যে
0.67%. সো এই অ্যান্সারটার মানে বোঝা যাচ্ছে যে এইটুক পার্সেন্টেজ হচ্ছে চার্জ হবে না, ঠিক আছে? তুমি যতই চার্জ করো না কেন এইটুক পার্সেন্টেজ 0.6% কখনো চার্জড হবে না, ঠিক আছে? সো এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি হচ্ছে জিরো, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে আমি একটা স্টেটমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে কি 0.67% ইজ অলমোস্ট জিরো, হেন্স উই ক্যান সে ইট ইজ ফুললি চার্জড, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি যে এটা ফুললি চার্জড। সো আমি এখানের মধ্যে অ্যান্সার দিয়ে দিছি, ইউ ক্যান চেক ইট আউট। So this is it for today. If you have any problem in this video, please comment down below and I will upload more question paper videos on physics. So for that, you have to stay tuned with me by subscribing this channel and please don't forget to like and share this video. If you on any topic, please let me know into the comment section or else you can mail me at educity53019@gmail.com. আর আমি এডুকসিটির একটা পেজ খুলে ফেলছি ফেসবুকে, you can go and check it out. Description এ দিয়ে দিছি আর আমি ইউজার নেমটা স্ক্রিনে দিয়ে দিছি। So let's see you in the next video. Goodbye.